তারপর সিঁড়ির বড় বড় ধাপ পেরিয়ে দোতলায় নিজের রুমে যায়। ড্রয়িং রুমে আস্তে আস্তে সবটাই লক্ষ্য করেছে সুপ্ত। হাতে বৃদ্ধা ও তর্জনী আঙ্গুল এর মাঝে মোবাইল ফোন দোলাচ্ছে সে। আরেক হাত প্যান্টের পকেটে পুরে রাখা। এতক্ষণ বাগানে ছিল সে। ঠোঁট কামড়ে কিছু ভেবে ভ্রু কোঁচকায় সুপ্ত, তারপর নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রুমে এসে প্রথমেই তার চোখ খোঁজে ত্রয়ীকে। স্নিগ্ধ রমণীকে দেখে চোখ জোড়াতে চায় প্রতিবার, কিন্তু রুমের কোথাও ত্রয়ীকে দেখতে পায় না। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে সুপ্তের। রান্নাঘরে তো নেই, রুমেও নেই, তাহলে গেল কোথায়? সুপ্ত ফোন ঘেঁটে ত্রয়ীর নাম্বারে ডায়াল করে। স্ক্রিনে জল করে উঠেছে প্রলয়ঙ্কারী নামটা। মুহূর্তেই ঘরের ফোনটা বেজে ওঠে ত্রয়ীর। দেখতে পায় বিছানায় এক কোণায় ত্রয়ীর ফোন জল করছে। ত্রয়ী সুপ্ত ফোন কেটে দেয়। কিছু ভেবে ঘরের বাইরে বেরিয়ে আসে, পা বাড়ায় ছাদের উদ্দেশ্যে। আকাশে আজ পূর্ণ চাঁদ। চাঁদ মামা তার সম্পূর্ণ রূপ নিয়ে আকাশে গোল রূপোর থালার মতো অবস্থান করছে। সুপ্ত ছাদে পা রেখে দ্রুত আশেপাশে তাকায়। অদূরে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থাকা এক মানবীর অবয়ব দেখে তার অশান্ত হৃদয়ে প্রশান্তি ছড়ায়। ইস, কিছু সময়ে কেমন অশান্ত চিন্তারা ভরে গিয়েছিল তার মন। সুপ্ত ধীরে ধীরে পা বাড়ায় সেদিকে। রমণী এক মনে চাঁদের দিকে তাকিয়ে। দিন দুনিয়া ধ্যান নেই তার মনে। সুপ্ত কোনো প্রকার শব্দ না করে পেছনে এসে দাঁড়ায়। তারপর কণ্ঠে কৃত্রিম রাগ নিয়েই বলে ওঠে, আক্কেল জ্ঞান নেই তোমার? এভাবে না জানিয়ে ছাদে এসেছো কেন? ওদিকে তোমাকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেল মানুষ। আচমকা পুরুষালীর ধমক স্বরে চমকে ওঠে ত্রয়ী। এতক্ষণ কপালে স্পর্শ করে রাখা হাতখানা নামিয়ে পেছন ফিরে তাকায় অবাক চোখে। কাচের চুরির শব্দে ভেসে আসে তাতে। সুপ্ত তখন গম্ভীর চোখে পকেটে দুহাত পুরে তার দিকেই তাকিয়ে। লম্বা চওড়া মানুষটা মুখের দিকে তাকাতে ত্রয়ী সামান্য উঁচু করে তাকাতে হয়। ত্রয়ী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আমাকে খুঁজছে? আমি তো মাকে বলে এসেছি একটু ছাদে যাচ্ছি। কই দেখি, সরে দাঁড়ান তো, আমি নিচে যাই। ত্রয়ী সুপ্তকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে সুপ্ত ত্রয়ীর হাত ধরে ফেলে। তারপর একটানে তাকে নিজের সামনে এনে ফেলে। ত্রয়ী চোখ মুখে বিস্ময়। সুপ্তের চোখে গম্ভীর দৃষ্টি পাল্টে যায় মুহূর্তে। ত্রয়ী এখন তার সামনে বাহুডোরে বন্দী। চাঁদের অকৃত্রিম জ্যোৎস্না এসে পড়েছে দুজনের মুখ জুড়ে। ত্রয়ী সুপ্তর দিকে তাকিয়েছে অবাক হয়ে। তার দু অধরের মাঝে খানিক কিছুটা ব্যবধান। ত্রয়ী সময় নিয়ে বলে, নিচে যাই, চিন্তা করবে। সুপ্ত কিছু বলে না। চুপচাপ ত্রয়ীর দৃষ্টি বিচরণ ঘটায় ত্রয়ীর মুখশ্রী জুড়ে। ত্রয়ী ভ্রু বাঁকে সুপ্তর এরূপ দৃষ্টি অবলম্বন করে। পরপরই দৃষ্টি সরায় অন্যদিকে। পুরুষের এমন দৃষ্টির সামনে চোখ তুলে রাখতে পারে এমন সাহসী কোন রমণী? ত্রয়ী অন্যদিকে তাকিয়ে পলক ঝাপটায় বার কয়েক। সুপ্ত তাকে আরও কাছে টেনে নেয়। কোমরের কাছে তার মৃদু স্পর্শ। ত্রয়ী কানের কাছে তার মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, প্রলয়ঙ্কারী। সহসা চোখ খিচে বন্ধ করে নেয় ত্রয়ী। কানের কাছে সুপ্তের বলা কথার দামামার মতো বাজে। কেমন গায়ে কাকারটা দিয়ে ওঠে কথাখানায়। ত্রয়ীর মনে হলো যদি সুপ্ত ফিসফিসে এই শব্দ না বলে উচ্চস্বরে মাইক দিয়ে বলতো, তবুও বোধহয় এমন শিহরণ হতো না। ত্রয়ীর প্রতিক্রিয়া দেখে সুপ্ত আলগোচরে হাসে। তারপর ধীরে ধীরে ত্রয়ীকে বন্ধন মুক্ত করে দেয়। সময় নিয়ে পাশাপাশি দাঁড়ায় দুজনে। সুপ্তর দৃষ্টি সামনে কোথাও। ত্রয়ী আর চোখে তার দিকে তাকাতে তাকাতে পূর্ণ দৃষ্টিতে তাকায়। চাঁদের আলোয় লোকটাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। পরনে আকাশি রঙের শার্ট মনে হচ্ছে। ত্রয়ী তাকিয়ে রয় এক দৃষ্টিতে। সময় যেতেই ত্রয়ীর কৌতূহলপূর্ণ কণ্ঠে শুধায়, আমাকে প্রলয়ঙ্কারী বলে সম্বোধন করলেন কেন?
ত্রয়ীর প্রশ্ন সুপ্ত অন্যদিকে তাকিয়ে হাসে, তারপর তাকায় তার অর্ধাঙ্গিনীর পাপড়ি ঘেরা কৌতূহলীপূর্ণ অক্ষিতে। সুপ্ত চোখ ডুবায়। হঠাৎ ত্রয়ীর খোপা করে রাখা চুলখানা খুলে দেয় সুপ্ত। মৃদু বাতাসে দুলে উঠে খোলা চুল। পরপর পুরো ওষ্ঠদয় নাড়িয়ে সুপ্ত বলে ওঠে, গ্রীষ্মের এক দুপুরে জ্যাম আটকে যখন আমি প্রায় বিরক্ত, একটু খোলা বাতাসের আশায় গাড়ির জানালা নামিয়ে দিয়েছিলাম, তখন নুপুরের আওয়াজে পাশ ফিরে তাকাই। একটা সাদা ওড়না আচ্ছা একটা সাদা ওড়না এসে বাড়ি খায় আমার মুখে। বিরক্ত আমি আরও বিরক্ত হয়ে উঠি আচ্ছা বিরক্ত আমি আরও বিরক্ত হয়ে উঠি। তবে মেয়েটির সেদিকে হুঁশ নেই। সে নিজ মনে করে একটা বাচ্চা আর হাতের মুঠোয় একজন বালিকাকে নিয়ে খুব সন্তর্পণে রাস্তা পার হচ্ছে। সাদা জামার খয়েরি ওড়না পরিহিতা সেই রমণীকে দেখে মনে হলো ভরা গ্রীষ্মে একরাশ স্নিগ্ধতা। মুগ্ধ হয়ে তাকে ক্যাপচার্ড করে নিলাম। ধীরে ধীরে সে পা বাড়ালো আমার ব্যাচেলর লাইফে। সে এসেছিল প্রলয়ের মতো আমার অনুর্বর হৃদয়ে প্রেমের বীজ বপন করতে। সুপ্তের সমস্ত কথায় ত্রয়ীর মন দিয়ে শুনে। তার এই মুহূর্তে মনে হয় যেন এক স্বপ্ন। এত ভালো ভাগ্য তার। ত্রয়ী পরপরই নিজের বোকা ভাবনায় হাসে, দৃষ্টি দেয় সুপ্তর পানে, জবাবের দৃষ্টির সামনে। এই যে তারা এখন একে অপরের ভালোবাসি না বলেও অনুভব করছে তাদের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই। দুজনের হৃদয়, দুজনের ব্যাকুলতা। ত্রয়ী আলগোচরে সুপ্তর হাতের মাঝে নিজের হাত গলিয়ে দেয়, মাথা রাখে সুপ্তর কাঁধে, মনে মনে বলে, আপনার হৃদয়ে আমার জন্য যে প্রেমের বীজ বপন হয়েছে তা অনন্তকাল থাকুক, অঙ্কুরিত হোক এমন মুগ্ধকর মুহূর্ত হয়ে। মূল্য দিয়ে যদি মুহূর্ত কেনা যেত, তবে মানুষ সব থেকে বেশি ক্রয়ই করত। এই যে যেমন আজকের পূর্ণ চাঁদের রাতে সুপ্তর পাশে বসে চন্দ্রবিলাস করছে, এমন সুখময় প্রেমময় মুহূর্ত কি সম্ভব হলেও হাতছড়া করত ত্রয়ী? কস্মিন কালেও না। রূপোর থালার মতো চাঁদের দিকে তাকিয়ে ত্রয়ী আলগোচরে সুপ্তর কাঁধে মাথা রাখে। সুপ্ত আর চোখে তাকিয়ে স্মিত হেসে ত্রয়ীর হাত নিজের হাতের মুঠোয় নেয়। ত্রয়ী চোখ বুজে নেয়, মনে মনে প্রার্থনা করে এমন মুহূর্ত জীবনে বারবার আসুক, মানুষটা তার পাশে অবলম্বন হয়ে সব সময় থাকুক, সব সময়। বিশাল জানালার ধারে পাতানো খাটে শুয়ে আছে চন্দ্রা। জানালাটা খুলে রাখার বাইরে চাঁদের আলো এসে অন্ধকারাচ্ছন্ন কক্ষটাকে আবছা আলোয় ভরিয়ে তুলেছে। বিছানায় নিদ্রাহীন এপাশ ওপাশ করছে চন্দ্রা। নামের মতোই তার জীবনে ঘুম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে কি এই কারণে আজ নেত্রজোড়ায় ঘুমের ছিটেফোঁটাও নেই? এপাশ ওপাশ করতে করতে এবার বুজে রাখা চোখ খুলে ফেলে চন্দ্রা। বালিশের পাশ হাতড়ে মোবাইল নিয়ে ফোন স্ক্রল করতে থাকে, ফেসবুকে ঢুকতে শুরু করে। এক পর্যায়ে মেসেঞ্জারে ঢুকে প্রিয় আইডিটার পাশে সবুজ বর্ণের বাতি দেখে কপাল কুঁচকায় সে। ঠোঁট কামড়ে কনভারসেশনে প্রবেশ করে সে। কিছু প্রয়োজনীয় কথাবার্তা রয়েছে তাদের, অনেক আগের, সবগুলোতেই সুপ্তর ব্যাপারে খোঁজ নেওয়ার তাড়না। চন্দ্রা মেসেজগুলো পড়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর সময় নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগে গোটা গোটা অক্ষরে কিছু শব্দ টাইপ করে। রাত 2টো বাজে এখন। চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস নিয়ে চন্দ্রা মেসেজখানা সেন্ড করে। ভেসে আসে একটা সাধারণ বাক্য, ঘুমাওনি? এত রাতে কি করছো? মেসেজ সেন্ড করে চন্দ্রা ডাটা অন করে রেখে ফোন অফ করে রাখে। সে জানে এত রাতে উত্তর আসা তো দূর, মেসেজ সিনও হবে না। কিছু সময় নিয়ে চোখ বুজতে মেসেজের টুংটাং আওয়াজ এক প্রকারে চমকে উঠে সে। বিছানার পাশে অবহেলায় পড়ে থাকা ওড়নাটা গায়ে জড়িয়ে বিছানায় উঠে বসে সে। কাঁপা কাঁপা হাতে মেসেজ ওপেন করতেই দেখে ওপাশ থেকে রিপ্লাই আসে, না, গুগল ঘাটছে। ওহ, হুম। ব্যাস এতটুকু?
কথাবার্তা বাড়ানো যেন কোনো প্রবণতা নেই লোকটার মাঝে। চন্দ্রা মনে মনে অভিমান করে, সে তাকে জিজ্ঞাসা করেছে, লোকটাও নিশ্চয়ই তাকে পাল্টা জিজ্ঞাসা করা উচিত ছিল। তারপর তারও তো ভ্রু কুঁচকে আসার কথা চন্দ্রাকে এত রাতে অনলাইনে দেখে। চন্দ্রার মুখখানা পাংশুটে হয়ে আসে। একটু আগে চোখে মুখে উজ্জ্বলতা ছড়ানো নূর হারিয়েছে চিরতরে। বিছানায় মোবাইল অনাদরে রেখে হাঁটু মুড়ে বসে পড়ে, দুহাতে হাঁটুতে মাথা রেখে বাইরে চাঁদের দিকে তাকায়। বাইরের কোমল আলো চন্দ্রার চোখে মুখে পড়েছে। চন্দ্রা বড় আবেশে পুরো গায়ে জ্যোৎস্না মেখে নিচ্ছে। ফের মেসেজের টোন। মাথা তুলে হাতড়ে মোবাইল হাতে নেয় চন্দ্রা। এলো চুলে কানের পিঠে গুজে দিয়ে গোটা গোটা অক্ষরে ভাসতে থাকা কিছু শব্দ পড়তে কৌতূহল নিয়ে। তুই এখনো জেগে কেন? ঘুমা, রাত জাগা ভালো না। দ্রুত মেসেজ টাইপ করে চন্দ্রা, যেন একটু দেরি হলে আর রিক্তর সাথে কথা হবে না। তবে তুমি কেন এত রাতে জেগে আছো শুনি? তুমিও ঘুমাও। মেসেজ ডেলিভারি হওয়ার 5 মিনিট পর মেসেজ আসে। কাল ইন্টারভিউ আছে, সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম। ওহ, হুম। এরপর আর কোনো কথা হয় না দুজনের। রিক্ত অফলাইন হয়ে যায়। মোবাইল মাথার কাছে নিয়ে অজানা অপেক্ষারত চন্দ্রা চোখ কখন যেন চন্দ্রায় ভর করে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে সে। বাইরে চাঁদের আলো তাকে ছুঁয়ে ছুঁয়ে যায়। প্রকৃতিতে সবে আলো ফুটতে শুরু করেছে। অন্ধকার হারিয়ে একটু একটু করে আলোকিত হচ্ছে সব। ঘুমের আচ্ছন্ন ত্রয়ী নড়াচড়া করার বৃথা চেষ্টা করছে কারোর বাহুডোরে। সাধারণত এই সময়টা তার ঘুম ভাঙে, তবে আজ ঘুমের পরিমাণ বেশি হওয়ায় চোখ মেলেই তাকাতে পারছে না। নড়াচড়া করতে করতে এক পর্যায়ে ক্ষান্ত হয় ত্রয়ী। তা অনুভব করে জেগে থাকা সুপ্ত মৃদু হেসে ওঠে। ধীরে ধীরে ওষ্ঠদয় ত্রয়ীর ললাটের নিকট এসে প্রেমময় স্পর্শ এঁকে দেয়। ঘুমের মাঝে ভ্রু কুঁচকায় ত্রয়ী, তা দেখে নিঃশব্দে হাসে সুপ্ত। শুভ্র দাঁত উকি দেয় সেই ফাঁকে। হাত জোর বাড়িয়ে ত্রয়ীর বুকের সাথে মিশিয়ে নেয় আরও। কিছু সময়ের পর পিটপিট করে চোখ খুলে তাকায় ত্রয়ী। ফের বন্ধ করে নিয়ে আধো আধো চোখে তাকায়। সুপ্তের ফর্সা চাপদাড়ি ওয়ালা সুদর্শন সদ্য ঘুম থেকে ওঠা মুখশ্রী দৃশ্যমান হয় সর্বপ্রথমে। একদণ্ড তাকিয়ে বুকের মাঝে আবার গুটিসুটি মেরে ঘুমানোর চেষ্টা করে ত্রয়ী। পরক্ষণেই কানের কাছে ভেসে আসে সুপ্তের গাঢ় কণ্ঠ। ঘুম ভাঙে না বউ? বউ শব্দখানা সুপ্তের কণ্ঠে শুনলে ত্রয়ীর অন্তঃস্থল জুড়িয়ে আসে। আরও আবেশে চোখ বুজে পড়ে রয় ত্রয়ী। তবে পেটে সুপ্তের হাত এলোমেলোভাবে স্পর্শ অনুভব করতেই চট করে উঠে বসে সে। বড় বড় চোখে তাকিয়ে থেকে ঘুম জড়ানো চোখ থেকে ঘুম তাড়ানোর চেষ্টা করে। সুপ্তের ওষ্ঠক্ষণে ততক্ষণে দুষ্টু হাসি বিচরণ। ত্রয়ী কৃত্রিম চোখ রাঙিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। তারপর 3 পিস নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। খয়েরি রঙের 3 পিস গায়ে জড়িয়ে ত্রয়ী বেরিয়ে আসে। সুপ্তের ওয়াশরুম দখল করে নেয়। মাথায় চুল আঁচড়ে তাতে আবার তোয়ালি পেঁচিয়ে পড়ার টেবিলে বসে পড়ে ত্রয়ী। কিছু সময় যাওয়ার পর সে কিছু একটা মনে করে ঘর থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে বিছানার এক কোণে থাকা সাদা ওড়না গায়ে জড়িয়ে নেয় ভালোভাবে। ত্রয়ী ড্রয়িং রুমে পা রাখতে নিস্তব্ধ ড্রয়িং রুম জুড়ে তার পায়ের নুপুরের আওয়াজ ভেসে ওঠে। ত্রয়ী বড় বড় পা ফেলে রান্নাঘরের উদ্দেশ্যে যেতে যেতে বাগানের দিকে চোখ দেয়। সাথে সাথে মিস্টার সুধৃতের সাথে অর্থাৎ ত্রয়ী শ্বশুরের সাথে সাক্ষাৎ হয় তার। তিনি হয়তো বাগান থেকে ফিরছেন। বয়স হয় জগিংয়ের জন্য বাইরে বের হন না সুধৃত। রেহানেওয়াজ বাড়ি লাগোয়া বারান্দায় চক্কর কাটেন। ওনাকে দেখেই ত্রয়ী আস্তে করে সালাম দেয়। সালামের উত্তর দিয়ে সুধৃত রেহানেওয়াজ ত্রয়ীর মাথায় আলতো হাত বুলিয়ে দেয়। ভদ্রলোক দিনে খুব কমই চোখে পড়ে ত্রয়ীর। অবসর সময় উনি ঘরের ভেতরে বই পড়ে কাটান। বেশ গম্ভীর টাইপ মানুষ। ত্রয়ী হঠাৎ জিজ্ঞাসা করে, বাবা চা খাবেন? ত্রয়ীর সাথে ভদ্রলোকের তেমন কথা
বা সাক্ষাৎ হয় না বললেই চলে। সেক্ষেত্রে ওনার তো জানার কথা নয় ত্রয়ী এইসব উঠেই বই পড়ছে। জানার কথা নয় ত্রয়ী এই সময় উঠে বই পড়ে। বাড়তি চিন্তা মাথা থেকে ঝেড়ে ত্রয়ী আন্তরিক হেসেই বলে ওঠে, বাবা, আমি চা করতে এসেছি। যদি আপনি চা খান তো আমি করে দিই, নাকি আপনিও আপনার ছেলের মতন চা খান না? সম্মতি পেয়ে ত্রয়ী প্রফুল্ল মনে চা বানাতে শুরু করে। তারপর 2 কাপ শ্বশুরের ঘরে দিয়ে আর 2 কাপ নিয়ে নিজেদের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায় ত্রয়ী। সুপ্ত ততক্ষণে একেবারে গোসল সেরে গায়ে হাফ হাফ হোয়াইট রঙের অফ হোয়াইট রঙের টি শার্ট জড়িয়ে বেলকনি এসে দাঁড়িয়েছে। নুপুরের আওয়াজ কানে বাজতেই রুমে আসে সে। সাথে সাথে ত্রয়ী 1 কাপ চা সুপ্তের হাতে ধরিয়ে দিয়ে বলে, তবুও আমার চায়ের কাপে ভাগ বসাবেন না জনাব? সুপ্ত গাঢ় চোখে তাকিয়ে ত্রয়ীর দিকে সামান্য ঝুঁকে পড়ে, অদ্ভুত কণ্ঠে বলে, পুরো ত্রয়ী মেহরোজে ভাগ বসানোর অধিকার আদায় করেছি। এ তো কেবল সামান্য 1 কাপ চা। ক্লাসের শেষের দিকে চুপচাপ ক্লাসে বসে ফোন চাপছে ত্রয়ী। তখনই তার থুতনি ধরে নিচের দিক থেকে থাকা মুখটা উঁচু করে নিজের দিকে ঘোরায় বন্যির গালে হাত দিয়ে তা সিটে দিয়ে রেখেছে। তার এমন আচরণে ভ্রু উঁচিয়ে কি হয়েছে বোঝায় ত্রয়ী। প্রশ্নোত্তরে বন্যি দীর্ঘশ্বাস শোনা যায়, পরক্ষণে বলে, তোকে দেখছিস? উত্তর শুনে চোখ উল্টায় ত্রয়ী, বলে, সর, ঢং করিস না, প্রতিদিনই দেখছিস। প্রতিদিন দেখেও এটা দেখলাম, তো সুপ্ত রেহানাজ তোর মাঝে কি দেখলো? এইবার মোবাইল চলতে থাকা ত্রয়ীর হাতখানা থেমে যায়। সে পূর্ণ চোখে তাকায় বন্যির পানে। তখনই বন্যির চাপা উত্তেজিত কণ্ঠস্বর কানে আসে তার। লোকে কি বলাবলি করছে জানিস? বলছে যে তোর জন্যই নাকি ওই ওই আর্টস্রাম চৌধুরী ব্যক্তিগতভাবে শত্রুতা করেছে সুপ্তের সাথে। এটা কি সত্যি দোষ? আরসালানের নাম শুনতে ত্রয়ীর মন বিষিয়ে ওঠে। সে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। ক্লাস শেষ, সকলেই বেরিয়ে পড়েছে। গায়ে অ্যাপ্রন খুলে হাতে নেয় ত্রয়ী। বন্যিকে পেছনে ফেলে সামনে এগোয়। ক্লাসরুম থেকে বেরোতেই বন্যির কণ্ঠ শুনেই থেমেছে সে। বন্যির কাছে এসে বলে, রাগ করলি? এসব কিন্তু আমি মন থেকে বলিনি, লোকে বলাবলি করছে তাই জিজ্ঞাসা করলাম আর কি। যা বলছিস তা সত্যি? তবে এখন সব শেষ, তাই এ ব্যাপারে কিছু আমাকে বলিস না। কথাটুকু বলে ত্রয়ী হনহনিয়ে বেরিয়ে আসে। গেট বেরিয়ে কাঙ্ক্ষিত গাড়ির সামনে না দেখেই অমনি হেঁটে সামনে এগোতে থাকে ত্রয়ী। চোখ মুখ বিছিয়ে আছে, ভ্রুযুগল বেশ কুঁচকানো। কিছু দূরে হাঁটার পর গায়ে প্রচণ্ড ধাক্কা অনুভব করে এক প্রকার পড়ে যেতে নেয় ত্রয়ী। নিজেকে কোনো রকম সামলে সামনে তাকায় ত্রয়ী। মেজাজ তুঙ্গে উঠে গেছে তার। সে ধাক্কা দিয়েছে, সেই যেতে যেতে পেছন ফিরে হাসে। ত্রয়ী চিৎকার ছুড়ে দাঁড়ান! সাথে সাথে দাঁড়িয়ে পড়ে লোকটা। যুবকটি দাঁড়াতেই তার দিকে এগিয়ে যায় ত্রয়ী। সামনে এসে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি হলো এটা? এভাবে ধাক্কা দিলেন কেন? কেন, মজা লাগেনি? কথার উত্তরে এমন কিছু শুনে কিরমির করে তাকায় ত্রয়ী। এমনিতেই তার মেজাজ খারাপ হয়ে গিয়েছে, এখন এর কথায় রাগে তার মস্তিষ্ক সমস্ত শিরা দপদপ করে জ্বলে ওঠে। অগ্নিদৃষ্টিতে আর কঠোর অসম্ভব তেজ নিয়ে ত্রয়ী বলে ওঠে, অনেকদিন জুতোর বাড়ি গালে পড়ে না, পায়ের জুতোখান খুলবো? ট্রাস্ট মি, চাপার সবগুলো দাঁত নড়বড়ে করে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। ত্রয়ীর মুখে এমন কথায় লোকটা মুখে লেগে থাকা হাসি ধপ করে নেভে যায়। অদূরের গাড়িতে বসে থাকা রিক্তর চোখে কপালে উঠে। সুপ্ত এক দৃষ্টিতে বাইরে ত্রয়ীকে দেখছে, চোখে মুখে প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না। রিক্ত ত্রয়ীকে দেখতে দেখতেই বলে, ভাই, ভাবি তো ধানি লঙ্কা, রেগে গেলে কিভাবে সামলাস তুই? সুপ্ত অদূরে দাঁড়ানো রাগান্বিত রমণীকে দেখেই নিজের মনেই বলে ওঠে, সে যেমন পাথরের ন্যায় কঠিন, তেমনি ফুলের ন্যায় নরম। শরৎকাল, আকাশে ভেসে বেড়াচ্ছে স্বচ্ছ মেঘগুচ্ছ। নিজ ঘরের বারান্দা থেকে আর আকাশের এই মনোরূপ রূপ দর্শন করছে ত্রন্দা। চোখে মুখে উদাসীনতার গাঢ় ছাপ। সৌন্দর্যের পূর্ণ আকাশ থেকে চোখ সরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ত্রন্দা। তখনই দরজায় নক করার শব্দ ভেসে আসে। খানিকটা চমকায় সে।
পাশে রাখা ওড়না গায়ে জড়িয়ে নেয় অতি দ্রুত। একটু পরেই মিনিকে দেখতে পায় চন্দা। দরজা চাপানো ছিল, তাই ধাক্কা দিতেই তা খুলে গেছে। মিনি দুষ্টু মিষ্টি করে হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসে। মিনিকে দেখে চোখ মুখ স্বাভাবিক করে নেয় চন্দা। সূক্ষ্ম একটা হাসি ফোটায় ওষ্ঠকোণে। তার পাশে এসে ধপ করে বসে পড়ে মিনি। তারপর চন্দার দিকে তাকায় গাঢ়ভাবে। তার এরূপ আচরণ দেখে ভ্রু কুঁচকায় চন্দা। সন্দেহপূর্ণ স্বরে জিজ্ঞাসা করে, এমন করছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, আমার পছন্দের প্রিয় মানুষের সাথে আমার বিয়ে হচ্ছে, সেই সুখে আমি পাগল হয়ে যাচ্ছি। মিনির হেয়ালিপূর্ণ বাক্যে চোখ উল্টায় তাকায় চন্দা। পরক্ষণে সে মনে মনে গম্ভীর হয়ে আসে। মিনির দিকে তাকায় পূর্ণ দৃষ্টিতে। মেয়েটার চোখে মুখে কি এক উজ্জ্বল দ্রুতি। প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার অনুভূতি বুঝি এতই প্রখর হয়? গোপনে শ্বাস ফেলে চন্দা। যে অনুভূতির সাথে পরিচয় হওয়ার কি তার কোনো উপায় আছে? সে যে রিক্তকে পছন্দ করে, পছন্দ নয়, ভালোবাসে, এটা আদৌ সে কখনো তাকে বলতে পারবে না। আবার তো তার উপর রিক্ত বেকার। পরিবার সচ্ছল হলেও সে নিজেও কিছু করে না। ছেলে দায়িত্ববান চরিত্রবান হলেও আমাদের সমাজে তো আগে ছেলের নিজের ইনকামই বেশি প্রাধান্য দেওয়া হয়। চন্দা যদিও কোনোভাবে রিক্তকে বলে দেয় সে তাকে ভালোবাসে, তবে কি রিক্ত তাকে মানবে? আর যদি মেনেও নেয় তবে কি তার পরিবার বিয়ের জন্য রাজি হবে? ভাবতে ভাবতে চন্দ্রা আবার উদাস হয়ে যায়। তখনই মিনি তাকে পাশ থেকে মৃদু ধাক্কা মারে। চকিতে তাকায় চন্দ্রা। তারপর সে নিজের উপরের ভ্রু কুঁচকায় মনে মনে। আশ্চর্য, বারবার এত চমকাচ্ছে কেন সে? শোন, একটা কথা বলি, আমি চাচি আর চাচিকে একটা ব্যাপারে কথা বলতে শুনেছি। মিনির কণ্ঠে রসের গন্ধ পেয়েও তা চেপে যায় চন্দ্রা। তারপর কৌতুক নিয়েই শুধায়, কি ব্যাপারে? তোর বিয়ের ব্যাপারে। মিনির কথা শেষ হতেই চন্দ্রা চোখে মুখে থাকা হাসির ঝিলিক ধপ করে নিভে যায়। করুণ চোখে মিনির দিকে তাকায়, পরপর চোখ সরায় অন্যদিকে। কি এক আশঙ্কার তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। ধরিত্রীতে সূর্যোদয় হয়ে গেছে অনেক আগেই, তবে আজকে এখনো কারো কারো ওঠার তাড়া নেই। এখন প্রতিদিন ব্যস্ত হয়ে কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা কোচিং প্রাইভেট ছোট মানুষগুলো দিব্যি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কেননা আজকে হলিডে। হোস্টেলে থাকতে শুক্রবেলা কারো উঠতেও বিয়েবাড়ির 6টার দিকে ঘুম বিসর্জন দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে ত্রয়ী। কিন্তু আজ ব্যতিক্রম। আজ ঘড়িতে 10টার কাঁটা পেরিয়ে গেলেও বিছানা ছেড়ে উঠেনি সে। বলতে গেলে উঠতে পারেনি। ভোর রাতে গা কাঁপিয়ে জ্বর আসার পর এখনো সে শুয়ে আছে। সুপ্তর ঘুম ভোর রাতেই। কিন্তু ত্রয়ীর সাথে সাথে সেও এখন আধশোয়া হয়। জ্বরে ত্রয়ীর দেহ প্রচণ্ড তাপে ঘুম থেকে উঠে জলপট্টি দিয়েছে সে। এক পর্যায়ে তাকে জাপটে ধরে রেখেছে ত্রয়ী। অসুখ হলে আমাদের মনে প্রিয়জনকে কাছে চায়। ত্রয়ীর ক্ষেত্রেও তাই হয়েছে। সুপ্তকে জাপটে ধরে শুয়েছে সে। হঠাৎ হঠাৎ পীড়ায় কেঁদে উঠে সুপ্তর হাত আলতো করে ছোঁয়ায় সে তার আবশ্যক। এখনো সুপ্তের বা হাত ত্রয়ীর হাতের দখলে। সুপ্ত এক দৃষ্টিতে ঘুমন্ত ত্রয়ীর দিকে তাকিয়ে আছে। তখনই দরজা ধাক্কানো তার নজর সরে। দরজার ওপাশ থেকে ভেসে আসে মিনির গলার স্বর। সে দরজায় মৃদু আঘাত করতে করতেই বলছে, সুপ্ত ভাইয়া, ত্রয়ী ভাবি, আজকে এখনো তোমাদের সকাল হয়নি? ডাইনিং এর সকালে অপেক্ষা করছে তো। তোর ভাবির জ্বর এসেছে, সবাইকে খেয়ে দিতে বল। আমি একটু পরে যেয়ে রুমে খাবার নিয়ে আসবো। দরজা ধাক্কানো সহসাই থেমে যায়। শোনা যায় মিনির চিন্তিত মিশ্রিত কণ্ঠ, জ্বর কি বেশি? ভাবি কি বেশি অসুস্থ? এখন কমেছে, তুই গিয়ে সবাইকে বল আমরা পরে খাবো। ওপাশ থেকে আর কোনো শব্দ শোনা যায় না। সুপ্ত ত্রয়ীর থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ফ্রেশ হয়ে তোয়ালে নিয়ে মুখ মুছতে মুছতে বের হয় সে। তারপর আধা ভেজা তোয়ালি বেলকনিতে নেড়ে দিয়ে এসে ত্রয়ীর পাশে বসে শান্ত স্বরে ডেকে ওঠে, ত্রয়ী, ঘুম ভাঙে না? সময় নিয়ে পিটপিট করে তাকায় ত্রয়ী। ভ্রু কুঁচকে আসে তার। সুপ্ত বলে, উঠে ফ্রেশ হয়ে আসুক, খেয়ে ওষুধ খাবে। ত্রয়ী সময় নিয়ে উঠে বসে। তারপর বিছানা থেকে নামতে নিলেই মাথা চক্কর দিয়ে ওঠে তার।
পড়তে পড়তে পাশে দাঁড়ানো সুপ্তকে অবলম্বন হিসাবে আঁকড়ে ধরে সে। সুপ্ত বিচলিত কণ্ঠে শুধায়। মাথা ঘুরায়? মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝায় ত্রয়ী। সুপ্ত তাকে আচমকা কোলে তুলে নেয়। আকস্মিক ঘটনায় চট করে সুপ্তর গলা জড়িয়ে ধরে, সুপ্তর পানে তাকায়। জ্বরের তোড়ে ওষ্ঠযুগল রাঙা বর্ণ ধারণ করেছে। বিষণ্ণতা মুখ জোড়ায় তাকিয়ে সুপ্তর মনে অনেক ইচ্ছে চেপে বসলেও এই যে রক্তাভ ঠোর জোড়ায় ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছা জাগতে তার মনে। সুপ্ত সবকিছুই মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে। তারপর ত্রয়ীকে ফ্রেশ করে এনে বিছানায় বসিয়ে রুম থেকে বেরোয় সে। সুপ্ত খাবার নিয়ে এসে দুজনের জন্য, কিন্তু ত্রয়ী খুবই সামান্য খেয়েছে। একটু খেতে বমির জন্য ওয়াশরুমে দৌড়াতে হয়েছে তাকে। সুপ্ত চিন্তিত মুখে খাবার শেষ করে তারপর নিচে পেটে প্লেট রাখতে যায়। ত্রয়ী বিছানায় এসে একটু চোখ বুজতে ফোনের রিংটোন বেজে ওঠে। বিরক্তি মুখে ফোন কাছের স্ক্রিনে দেখে ক্রাশখোর মহিলা নামটা জল করছে। ত্রয়ী ফোন রিসিভ করতে ওপাশ থেকে বন্যির কণ্ঠ ভেসে আসে। তুই আমার উপর রাগ করে আজ কলেজে আসিসনি তাই না? দেখ আমি কিন্তু। বন্যির কথার মাঝে ত্রয়ী বিরক্ত স্বর বলে। আরে ভাই, আমি অসুস্থ, ভোর রাতে জ্বর উঠেছে, এখন কমলেও কিছু খেতে পারছি না, মাথা ঘুরছে, যা খাচ্ছি তাই বমি হয়ে চলে যাচ্ছে। আর তুই আসছিস এটা ভেবে যে আমি তোর উপরে রাগ করে কলেজে যাইনি। অপর পাশ থেকে নীরবতা ছেয়ে যায়। কিছু সময় পার হতেই বন্যি উত্তেজিত কণ্ঠ শোনা যায়। কংগ্রাচুলেশন দোস্ত, এসব সুখবর দেওয়ার সংকেত বুঝলি? ত্রয়ী এদিকে মনে মনে কিছুর হিসেব করছে। পরপরই অক্ষিগোটর বিরাট আকার ধারণ করে তা। দ্রুত তাকায় ক্যালেন্ডারের দিকে। অপর পাশ থেকে বর্ণির কথা শোনা যাচ্ছে। কি হলো, চুপ করে আছিস যে? কথা মিলে গেছে তাই না? যেদিন কলেজে আসবি আমার জন্য মিষ্টি নিয়ে আসবি। ত্রয়ী ঠোঁট চেপে ধরে বলে। পিরিয়ড মিসড, বাট আই অ্যাম নট শিওর। দুদিন গত হয়েছে। বাড়ির রান্নাঘর থেকে ভেসে আসছে নানান খাবার সুবাস। ত্রয়ী রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামে। রান্নাঘরের আঙিনায় পা রাখতেই মিসেস সুদৃত গম্ভীর কণ্ঠ ভেসে আসে। বাড়িতে সাহায্য করার মানুষের অভাব পড়েনি যে তোমাকে রান্নাঘরে আসতে হবে। সহসায় থেমে যায় ত্রয়ীর পা। আমতা আমতা কণ্ঠে সে শোধায়। আপনি কি করে বুঝলেন আমি এসেছি? নূপুর, বাড়িতে একমাত্র তুমিই পরচয়ী। তৎক্ষণাৎ জিভে আলতো কামড় বসায় ত্রয়ী। রান্নাঘরে পা রাখতে রাখতে বলে। আমি তো এমনি আসলাম দেখতে। দুদিন আগে ত্রয়ীর গায়ে আবারও জ্বর আসায় ডাক্তারের নিকট নিয়ে যাওয়া হয় তাকে। বেশ কিছু টেস্ট করার পর ডাক্তার কেবিনে বসে সুপ্ত আর ত্রয়ী সুপ্তর চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট হলেও ত্রয়ী স্বাভাবিকভাবে চুপচাপ ছিল। ডাক্তারের রিপোর্টগুলো আরেকবার চোখ বুলিয়ে সুপ্তর দিকে তাকায়, হালকা হেসে বলে। কংগ্রাচুলেশনস মিস্টার সুপ্ত রেহনুয়াজ, শি ইজ প্রেগনেন্ট। কথাটা শোনার পর চোখ বুজে নেয় ত্রয়ী। এই কথাটা শোনার প্রতীক্ষায় ছিল সে। চোখ বুজে থাকা ত্রয়ী সুপ্তর মুখে ফুটে ওঠে অনন্য হাসি। দেখার সৌভাগ্য হয় না। সেই দিন রাতে বাড়িতে ফিরে সুপ্ত সে কি যত্ন, যেন ত্রয়ীর হাত নড়লেও তার বাচ্চা ব্যথা পাবে। যত্নশীল স্বামীটা আরও যত্ন হয়ে ওঠে এক লহমায়। ত্রয়ীকে জড়িয়ে ধরে বাচ্চা সুলভ কেমন আচরণ মনে পড়লেই হাসে ত্রয়ী। তারপর শাশুড়ি কথা মতো চন্দ্রার রুমে যেয়ে দেখে তৈরি হয়েছে কিনা। আজকে তন্দ্রাকে দেখা দেখির পালা। রুমে থমথমে মুখশ্রীতে বসে আছে চন্দ্রা। তার পাশে তাকে তৈরি হতে বলেছে মিনি প্রায় ঘন্টা খানেক ধরে, অথচ সে একটু পর পরই নাক টানছে। তারপর জোরে করে তাকে ওয়াশরুমে পাঠায় মিনি চেঞ্জ করার জন্য। তখনই নুপুরের শব্দ আগমনে ধ্বনি তুলে রুমে প্রবেশ করে ত্রয়ী। রুমে শুধু মিনিকেই দেখতে পায়। মিনি ওই কই? ওয়াশরুমে ঢুকে ইশারাই করে, তারপরেই মুখ টিপে হাসে ত্রয়ীর নিকট এসে ফিসফিসিয়ে বলে। একটু পর পর কাছে জানো। 2 মিনিট পর বেরিয়ে আসে চন্দ্রা। ড্রেসিং টেবিলের সামনে ধপ করে বসতে বসতে বলে। বাড়িতে আইনজীবী, ফিউচার ডাক্তার, শিক্ষক মানুষজন থাকা সত্ত্বেও আমার সাথে অন্যায় হচ্ছে।
দুঃখে নিমজ্জিত হৃদয় আর অসন্তোষ মন নিয়ে ত্রন্দা পাত্রপক্ষের সামনে উপস্থিত হয়েছে। পরনে হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, ফর্সা গায়ের রংটাতে মানিয়েছে বেশ। যন্ত্রমানবীর ন্যায় পাত্রপক্ষের সামনে বসেছে সে। মেঝেতে তার দৃষ্টি আসার পর থেকেই একটিবারও সামনে তাকিয়ে অবধি দেখেনি। অদূরে দাঁড়িয়ে আছে ত্রয়ী, তার পরনে সেই কলাপাতা রঙের শাড়ি। কোনো প্রসাধনীর ছোঁয়া নেই মুখশ্রীতে, তবুও কি এক নূর তার চেহারায় চমকাচ্ছে। ত্রয়ী দুরন্ত চক্ষু খুঁজে চলেছে তার অতি প্রিয় মুখটিকে। অনর্থ থেকে দৃষ্টি সরিয়ে ত্রন্দার পানে তাকায় ত্রয়ী। ভ্রু কুঁচকে থাকায় অসন্তোষ শুকনো মুখখানা দেখতে মায়া লাগে তার। ত্রন্দাকে পাত্রের মা তার সাথে বসিয়েছেন, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো পাত্র এখনো আগমন ঘটেনি। তখনই সুপ্ত আসে বাইরে থেকে, হাতে মিষ্টির প্যাকেট। ত্রন্দা আলগোচরে একবার সেদিকে তাকায়, তখনই সকলের মুখে হৈ হৈ করে ফুটে ওঠে। এই তো পাত্র হাজির। ত্রন্দা তার কপাল পুরনো লোকটাকে আবার দেখার জন্য অক্ষিপলক তুলে তাকাতে অচেনা কোনো ছেলের জায়গায় রিক্তকে দেখেছে। ত্রন্দার ব্যথিত মন ভেবেই বসে সে দুঃখে কষ্টে ভুলভাল দেখছে, নয়তো পাত্রের জায়গায় রিক্তকে কেন দেখবে সে? পাগল টাগল হয়ে গেল না তো সে? তার ভাবনার মাঝেই ব্যাঘাত ঘটে তার পাশে বসা মহিলার কণ্ঠস্বর, অর্থাৎ পাত্রের মার কথায়। এত দেরি লাগে আসতে রিক্ত? সকলে অপেক্ষা করছে তোমার জন্য। সহসা তড়িৎ বেগে ত্রন্দার দৃষ্টি ঘুরিয়ে রিক্তের উপরে পড়ে। গাঢ় সবুজ রঙের শার্ট গায়ে জড়ানো যুবকটি আসলেই রিক্ত। সে ভুল দেখেনি। পরপর পলক ঝাপটায় ত্রন্দা। দূরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিল ত্রয়ী, তার ওষ্ঠ জুড়ে মিটিমিটি হাসি। ওই সারপ্রাইজ দিবেই বলে কেউ ত্রন্দাকে জানায়নি যে পাত্র স্বয়ং রিক্ত। ত্রন্দা অবাক, অবিশ্বাস্য ন্যায় নজর দেখে তার দিকে এক পলক তাকায় রিক্ত। পরক্ষণে ভ্রু কুঁচকে শোধায় কি হয়েছে। এদিকে ত্রন্দা যে প্রতিক্রিয়া দেওয়া ভুলে গিয়েছে, তার হৃদয় ভেতরে ভেতরে পুলকিত হয়ে গেছে। সে তৎক্ষণাৎ নিজের খুচি প্রকাশ করার জন্য ত্রয়ীর দিকে তাকায়। ভ্রু নাচিয়ে দেখায় ত্রয়ী। ত্রন্দা ওষ্ঠপটে আপনা আপনি ফুটে ওঠে অকৃত্রিম হাসি। রিক্তের মা বাবাকে কখনো দেখেনি ত্রন্দা, তাই পাশের মহিলা যে রিক্তর মা তাই ঠাই করতে পারেনি। এবার ভদ্রমহিলার মুখের দিকে তাকায় সে। রিক্তের সাথে ওনার চেহারার বেশ মিল আছে। ভালোভাবে দেখলে ত্রন্দা ঠিকই বুঝতে পারতো যে এই মহিলাই রিক্তর মা। কিন্তু অসন্তোষ কিশোর যে নিমিতে দৃষ্টি দিয়ে রেখেছিল, এই মিল খুঁজে পাবে কি করে? আংটি পরানোর সময় শেষে সামান্যতম সুযোগ হতেই ত্রন্দা রিক্তের নিকট এসে দাঁড়ায়। এখনো তার চোখে মুখে বিস্ময় লেপ্টে। রিক্ত যে বিস্ময়মাখা মুখশ্রী দৃষ্টি বোলায়, তার ওষ্ঠকোণে ফুটে ওঠে মিটিমিটি হাসি, যা সে এক মুহূর্তে লুকিয়ে নেয়। রিক্তর দিকে তাকিয়ে ত্রন্দা দ্বিধাযুক্ত হৃদয়ে প্রশ্ন করে, আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি রিক্ত ভাই? ভাদ্রবেশে তুমি, আর এখন আমি তোমার বাক্তত্ব। সব কেমন অবিশ্বাস্য ঠেকাচ্ছি। রিক্তের কথায় ত্রন্দা ভ্রু উঁচায়, তারপর ওর ওষ্ঠদ্বয়ে ছড়িয়ে পড়ে অকৃত্রিম হাসি। সে আবার রিক্তকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি তো বেকার, বাবা মা কিভাবে মেনে নিল? রিক্ত এক পা এগিয়ে ত্রন্দার নিকট এসে দাঁড়ায়। তাকে খানিক চমকে দেহ কেঁপে ওঠে ত্রন্দার। রিক্ত থেকে ত্রন্দার অনেকটাই নিচু। রিক্তর বুক বরাবর মেয়েটার অবস্থান, তাই মাথা উঁচিয়ে তাকায় ত্রন্দা। চোখে মুখে বিস্ময় আকাশ ছড়িয়েছে। রিক্ত পকেটে হাত পুরে ত্রন্দার দিকে ঝুঁকেই বলে ওঠে, আমি এখন বউ বলার জন্য সামর্থ্য, তাই তোর বাবা মা তোকে আমার হাতে তুলে দিচ্ছে। কথাখানা বলে রিক্ত ত্রন্দাকে ক্রস করে সামনে চলে যায়। মুখে ফুটে ওঠে অন্যরকম সুন্দর এক হাসি। রিক্ত ঘাড় ঘুরিয়ে একবার গোপনে হৃদয়ের পুষা প্রেয়সীর ভ্রু কুঁচকে থাকা বোকা বোকা মুখশ্রী দেখে। আজ যেন মনে অন্য এক অধিকার বোধ তার মনে। এতদিন ভয়ে ভয়ে যাকে অসংখ্যবার ভেবেছে, আজ তাকে সামনাসামনি মন ভরে দেখার সুযোগ। সকলে প্রস্থান করার পরপরই রুমে প্রবেশ করে ত্রয়ী। সুপ্ত এখনও ড্রয়িং রুমেই। ত্রয়ী হাতে থাকা মোবাইল বিছানায় আলগোচরে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শাড়িতে মোড়ানো রমণী নিজেকে দেখেছে খুঁটিয়ে খুঁটিয়ে।
কিছুক্ষণ তাকিয়ে থেকে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আস্তে করে পেটের কাছে শাড়ির আবরণ ছড়ায় ত্রয়ী। দর্পণে তাকিয়ে উদরের মধ্যে থাকা প্রাণটাকে দেখার বৃথা চেষ্টা চালায় ত্রয়ীর অক্ষিদয়। তার ভেতরে পবিত্র আরেক প্রাণ সুপ্ত ও তার অংশ ধীরে ধীরে বেড়ে উঠছে। ভাবতেই শিহরিত হয়ে ওঠে ত্রয়ীর হৃদয়, নেত্রকোণে আনন্দের অশ্রু জমা হয়। তখনই দরজার বাইরে পায়ের আওয়াজে ধ্যান ভাঙে ত্রয়ী। সে শাড়ি ঠিক করে দ্রুত বেলকুনিতে এসে দাঁড়ায়। মিনিটের মাথায় রুমে প্রবেশ করে সুপ্ত। রুমে এসে চোখ ভোলায় সহধর্মিণীর সন্ধানে। কিন্তু অন্ধকারে বেলকুনিতে দাঁড়িয়ে থাকা রমণীকে সে দেখতে পায় না। অমনি ভ্রু কুঁচকে আসে সুপ্তর। ত্রয়ীকে রুমে আসতে দেখেছে সে, তাহলে কি ব্যালকনিতে আছে? সুপ্ত আন্দাজ করে ব্যালকনির উদ্দেশ্যেই পা বাড়ায়। কাছাকাছি আসতেই রুমে থেকে আসা আবছা আলোয় কলাপাতা রঙের শাড়ি পরিহিত রমণীকে দৃশ্যমান হয়। ত্রয়ী চুপচাপ দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, মাথা নড়াচড়া, পা নড়াচড়ায় নুপুরের সূক্ষ্ম আওয়াজ হয়। সুপ্ত তার পাশাপাশি দাঁড়িয়ে শান্ত স্বরে বলে ওঠে, ঠান্ডা লাগবে, রুমে চলো। সুপ্তের কথা কর্ণগোচর হতে ভ্রু কুচকায় ত্রয়ী। বাইরে থেকে দৃষ্টি সরিয়ে তাকায় অর্ধাঙ্গনের পানে, বলে ওঠে, এর আগেও রাতে আমি বেলকনিতে এসে দাঁড়িয়েছি বহুবার। কই, কখনো তো বললেন না আমার ঠান্ডা লেগে যাবে, ভিতরে আসো। তবে এই এসটাকে আর তার আগমনের উদয় হলো। আমার নিজের কোনো ভ্যালু নেই। ত্রয়ীর কথা শুনে বোকা বোকা নজরে তাকায় সুপ্ত। স্মিত হেসে বলে, কি বললে তুমি? এখন আমার কথাও ভালো মতন শুনছেন না আপনি? ত্রয়ীর কণ্ঠে এবার দুষ্টুমি লেপ্টে। সুপ্ত ত্রয়ীর কাছাকাছি পাশ ঘেঁষে দাঁড়ায়, আলগোচরে প্রাণপ্রেয়সীকে আগলে নেয়। ভ্রুহৃদয়ের কাছাকাছি গালে ওষ্ঠে নরম ছোঁয়া দিয়ে বলে, যদি সব যত্ন তার আগমনেই উদয় হয়, তবে কি তুমি ঈর্ষান্বিত হবে বধূ সাহেবা? একটু। ত্রয়ী সুপ্তর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে সুপ্তের বাঁধন থেকে ছোটার চেষ্টা করে। অমনি সুপ্ত আরো দৃঢ় করে নিজের সাথে ত্রয়ীকে চেপে ধরে। ত্রয়ীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, থ্যাংক ইউ মিসেস সুপ্ত, আমাকে বাবা হওয়ার মতো শ্রেষ্ঠ খুশি উপহার দেওয়ার জন্য। স্মিত হাসে, পরপরই মাথা নোয়ায়, হালকা লাজে। সুপ্তর বুকে মাথা ঠেস দিয়ে সেও বলে ওঠে, থ্যাংক ইউ টু মিস্টার সুপ্ত। তারপর দুজনের মুখে নিঃশব্দ হাসির সাথে নীরবতা বিরাজ করছে স্নান জুড়ে। মুহূর্তে হয়ে ওঠে আরো গাঢ়, আরো সুন্দর। দুজনের নিঃশ্বাসের শব্দ, ভালোবাসার গভীরতা মেপে নেয় দুজনে। ত্রয়ী নড়ে চড়ে ঘুরে দাঁড়ায়, মাথা রাখে সুপ্তের বুকে। সুপ্তের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়, গুঞ্জন সৃষ্টি হয় তার কর্ণগোচরে। সন্ধ্যা ভাব কেটে গিয়ে রাত্রি হওয়ার সূচনা হয়। বাইরে থেকে আসা ঠান্ডা হাওয়া বাতাসে ত্রয়ীকে ছুঁয়ে যেতে ত্রয়ী সুপ্তর উষ্ণ আলিঙ্গনে আরও মিশে যায়। ত্রয়ীর আচরণে কেবল মৃদু হাসে সুপ্ত, তারপর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় তার বধূকে। দুজন মানবী হৃদয়ের স্পর্শের দরুন আটকা পড়ে, প্রেম সায়রে ডুবে রয়। এই প্রেম এত গভীর, এত দৃঢ় যে শত বাধা, শত চতুরতা ভেদ করার ক্ষমতা রাখে না। হৃদস্পর্শে প্রেম সায়রে ডুবে রাখা দুই নরনারীর হৃদয়ে প্রজ্বলিত প্রেমকে নিভিয়ে দেওয়া। বাহিরে শীতল বাতাস ছুঁয়ে যায় সুপ্ত ত্রয়ীকে। দুজনের আলিঙ্গনের উষ্ণতায় সমাপ্তি ঘটে হৃদস্পর্শের প্রেম সায়রের এই অধ্যায়। চারিদিকে ছড়িয়ে যায় প্রেমের সুবাস।